দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব কমিউনিটি পুলিশিং নিয়ে। আগামী 30 অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে। এই দিবসটিকে সামনে রেখে আমরা আলোচনার জন্য দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি মোহাম্মদ আতিকুল ইসলাম, আছেন সিনিয়র সাংবাদিক ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আতিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই কমিউনিটি পুলিশিং তো ব্যাপক আলোচনা হচ্ছে এই জিনিসটি নিয়ে, কিন্তু এটির ধারণা আমাদের সাধারণ মানুষের মধ্যে একটি মিশ্র ধারণা আছে। তাহলে কি এটি কি পুলিশের ভিতর আরেকটি পুলিশিং কিনা, এ নিয়ে আমি আপনার কাছ থেকে শুনবো। কিন্তু প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে কমিউনিটি পুলিশিং কি, যদি সংক্ষেপে এটি বলেন, আর এটির প্রচলন বা প্রয়োগ কিভাবে আমাদের সমাজে হবে শুনতে চাই। ধন্যবাদ। আমাদের এই অক্টোবর মাসের আমাদের শেষ শনিবার 30 তারিখ, এটা আমাদের কমিউনিটি পুলিশিং ডে, এবং এই কমিউনিটি পুলিশিং ডেটা আমরা উদযাপন করতেছি আসলে কমিউনিটি পুলিশিংটাকে মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। এই কমিউনিটি পুলিশিং এটা আসলে একটা পুলিশিংয়ের একটা ফিলোসফি, যেটাতে আপনার কমিউনিটির সাথে আমাদের পুলিশের পার্টনারশিপের মাধ্যমে আপনার কমিউনিটিকে এঙ্গেজ করা হয় পুলিশিংয়ের জন্য। এবং এটা যে প্রবলেম সলভিং একটা অ্যাপ্রোচ, এটি আসলে মূলত 60-এর দশকের পরবর্তী সময়ে সারা পৃথিবী জুড়ে একটা আনরেস্ট পরবর্তী সময়ে যে কমিউনিটিকে আপনার সংশ্লেষ করে যে আপনার এই পুলিশিংটা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে এই অ্যাপ্রোচটা চালু হয়। এবং এটার প্রথম দিকের কিছু হাইপোথিসিস, আপনার যেমন ব্রোকেন উইন্ডোজ হাইপোথিসিস, এটা একটা বলা হয় যে আপনি ছোটোখাটো যে কোনো একটা প্রবলেম দেখলে প্রতিবেশী আপনার সেই জিনিসটাকে অ্যাড্রেস করবে বা আরেকজনকে ইনফর্ম করবে বা পুলিশকে ইনফর্ম করবে। এটার মধ্যে দিয়ে মূলত আপনার ইউকে ইউএসএতে আপনার এই অ্যাপ্রোচটা চালু হয়। এটিতে আপনার কমিউনিটিকে আপনার পার্টনার হিসেবে নিয়ে আসা হয়, এবং এই পার্টনার হিসেবে নিয়ে আসতে যে বিষয়টি আসলে কাজ করে যে কমিউনিটির উপরে পুলিশের আস্থা এবং যোগাযোগ ব্যবস্থাপনাটা। আর এটিকে যদি আমরা ঠিক অন্যভাবে বলি যে আমরাও এটা থেকে খুব একটা পিছিয়ে ছিলাম না। আমরা যদি আগের প্রবলেম সলভিং অ্যাপ্রোচের কথা বলি, যে আমাদের আপনার এই শতাব্দীর শুরুর দিকে আমাদের ঢাকাতে পঞ্চায়েত প্রথা একটা ছিল। এই যে পঞ্চায়েত সিস্টেম, এই পঞ্চায়েত সিস্টেমও কিন্তু একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ ছিল। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। সাধারণত এখানে যে আপনার প্রবলেমগুলোকে নিয়ে অ্যাড্রেস করা হয়, এই ক্ষেত্রে আসলে আমি কতটুকু করবো আর কতটুকু করবো না, সেই বিষয়গুলো কিন্তু ওখানে প্রাধান্য পেত না। যার ফলে আর কমিউনিটি পুলিশিংয়ে কিন্তু পুলিশ সাথে যোগাযোগের মাধ্যমে আপনার তারা এই অ্যাপ্রোচটা সাধন করে। কেননা এখানে কিছু বিষয় আছে যে আপনারা জানেন যে কিছু কগনিজেবল অফেন্স আছে, কিছু নন কগনিজেবল অফেন্স আছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমি কতটুকু করতে পারবো সেই ধারণাটারও প্রয়োজন আছে। যে কারণে ঠিক এই যে পঞ্চায়েত সিস্টেমের যদি আমরা ইভ্যালুয়েশনটা ধরি, তো সেটারও আমাদের দেশের ইতিহাসে কিন্তু সেই জিনিসটা ছিল। আবার কমিউনিটি পুলিশিং ওয়েস্টার্ন কালচার থেকে যখন আমরা নিয়ে আসছি, সেখানে কিন্তু আমরা এই জিনিসটাকে করতে পারছি, দুইটার মধ্যে একটা সংযোগ ঘটাতে হবে। এই সংযোগটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে তা না হলে যেটা হচ্ছে যে আমরা যখনই একটা কমিউনিটিকে তৈরি করছি, তারা কতটুকু কাজ করবে, অনেক সময় কিছুটা ভুলও করে ফেলে। আমরা মাঝে মাঝে দেখি যে আপনার হয়তো দেখে যে বাল্যবিবাহ রিলেটেড কিছু বিষয় থাকে, অথবা যেই বিষয় নিয়ে তার কাজ করার কথা না সেটার উপরে কাজ করছে। এই জন্য এই পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট। পার্টনারশিপের যে বিষয়টা হচ্ছে যে পুলিশ এবং এই কমিউনিটি, তাদের মধ্যে আস্থার মাধ্যমে এই পার্টনারশিপ থাকবে, তারা কতটুকু করতে পারবে তাদেরকে জানান দেওয়া। তো এইটার ভিত্তিতেই মূলত কমিউনিটি পুলিশের কার্যক্রম শুরু হয়। আর আমাদের দেশে যদি পরবর্তী আধুনিক কমিউনিটি পুলিশিংয়ের কথা বলি, যে এটি মূলত আপনার এই 1992 সালের দিকে আপনার ময়মনসিংহে আমাদের তৎকালীন এসপি ছিলেন এটি আহমেদুল হক চৌধুরী স্যার, এবং আমার সৌভাগ্য হয়েছে আমি আসলে তখন প্রফেশনাল হিসাবে আমিও ময়মনসিংহে যোগদান করেছিলাম 1992 সালে। তো যার ফলে ওই স্যার যখন কাজটি শুরু করেন, আমি প্রফেশনাল, এবং আমাদেরকে দিয়ে যে কাজটি স্যার করাতেন, যে আসলে ওইখানে একটা প্রবলেম সলভিং একটা অ্যাপ্রোচের মাধ্যমে কমিউনিটি পুলিশটা করা হয়েছিল। এখনকার যে কমিউনিটি পুলিশের অনেক যে আমাদের থিওরি রিলেটেড বিষয় নিয়ে আমরা কাজ করছি, ওখানে একটা অ্যাপ্রোচ ছিল যে আপনি জানেন যে ময়মনসিংহ শহরে আপনার বর্ষাকালে এবং
শীতকালের দিকে বাগলারি প্রচুর বেড়ে যেত। বাগলারি হতো আপনার এই যে শীদেল চুরির একটা বিশাল প্রকোপ ছিল। তো স্যারের কাছ থেকে এই অ্যাপ্রোচটা আমরা শুনি যে এই কমিউনিটিকে ইনভলভ করা। তো উনি এই কমিউনিটি পুলিশিং এর নাম দিয়েছিলেন টিডিপি, টাউন ডিফেন্স পার্টি। রাইট, এটা এই জিনিসটা পরিচিত ছিল। টাউন ডিফেন্স পার্টির মাধ্যমে আসলে ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ শুরু হয়। আমরা যখন মানে এই সারদা থেকে ট্রেনিংয়ের শেষে প্রবেশনার হিসেবে ময়মনসিংহে এসে যোগদান করলাম, তারপরে বর্ষাকাল এবং তারপরে শীতকাল পর্যন্তই। তো তখন যে কাজটা আমরা করতাম যে জিওগ্রাফিক্যালি একটা এরিয়াকে আইডেন্টিফাই করা, যে যেখানকার বাসার মানুষগুলো পরস্পরের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত। তো স্যার যে কাজটি করেছিলেন যে আপনার একটা মহল্লাকে আইডেন্টিফাই করা এবং এই মহল্লাগুলো তারা নিজস্ব একটা যেগুলো বাউন্ডারির মাধ্যমে সামাজিকভাবে অথবা আত্মীয়তার সূত্রে বা অন্য কোনোভাবে তারা যেন একটা কমিউনিটি। তখন এই কমিউনিটি দিয়ে আমার এখনও মনে আছে ওখানে প্রথম পর্যায়ে আমরা প্রায় 43টার মতো আপনার এরকম কমিটি গঠন করা হলো। এতে কি কোনো অপরাধ নিয়ন্ত্রণে কি কোনো সুফল পেয়েছে? হ্যাঁ, ওইখানে যে জিনিসটা ওইখানে কমিটিগুলোতে যেটা হলো, কমিটি যে কাজটা করতো তারা কন্ট্রিবিউট করতো একটা চাঁদার মাধ্যমে, সেখানে তারা পাহারাদার নিয়োগ করলো। আর পুলিশের দিক থেকে আমরা যে জিনিসটা করতাম যে তাদেরকে আমাদের যে শীতের যে কাপড়গুলো এবং লাঠি, বাঁশি এগুলোকে সরবরাহ করতাম। তো তার ফলে যেটা হলো যে এক একটা এরিয়া ভিত্তিক কোথাও 3 জন, কোথাও 5 জন, কোথাও 7 জন পর্যন্ত আপনার পাহাড়দার যারা নিয়োগ হলো, এই কমিউনিটি তখন বুঝলো যে তারা পুলিশের সাথে সংযুক্ত এবং পুলিশ রাত্রের বেলায় এই সমস্ত কমিটিগুলোকে চেক করতো। তো যার ফলে এরা সারা রাত যে পাহাড় দিত, আমার পুলিশ দিয়ে যে পেট্রোলিংটা, সেই পেট্রোলিংটা কমে গেল। পুলিশের জনবলের উপরে যে প্রভাব, চাপ, এটা কমে আসলো এবং তারা এই রাত্রে আপনার জেগে পাহারা দেওয়ার কারণে দেখা গেল যে শহরের চুরিটা কমে গেল। এটাই মূলত বাংলাদেশে আমাদের কমিউনিটি পুলিশিং এর শুরু। নিশ্চয়ই আমি আবার শুনবো আপনার কাছে, তার আগে একটু যাই আমাদের আলোচক জনাব মাসুদ কামাল। আপনি শুনছিলেন যে কমিউনিটি পুলিশিং নিয়ে, আপনার কি মনে হয় এই ধারণাটা সমাজে কতটা কার্যকর হতে পারে? তত্ত্বগতভাবে এটা খুবই একটা ভালো ধারণা। উনি যে কথাটা বললেন না ময়মনসিংহের কথা, আমার নিজের বাড়ি হতো ময়মনসিংহ, তো এই টাউন ডিফেন্স পার্টির তৎপরতা সম্পর্কে আমার একটা ধারণা আছে। আমি ওই সময় ময়মনসিংহ ছিলাম না, আমি ঢাকাতে ছিলাম, বাট আমার তো লোকজন সবাই ময়মনসিংহে থাকে, আত্মীয়স্বজন। আমরা কিন্তু ইতিবাচক ফলটাই তখন দেখেছি এবং তখন এটা একটা আলোচিত ইস্যুই ছিল। মানুষ মানে এর সঙ্গে ইনভলভ ছিল, সাধারণ মানুষ ইনভলভ ছিল এর সঙ্গে। এটা একটা পজিটিভ রেজাল্ট কিন্তু তখন আমরা শুনেছি। তারপর ধীরে ধীরে যে জিনিসটা হয়েছে এখন, যে ওই শুরুটা যেরকম ছিল সেই ধারাটাকে অব্যাহত রাখা গেছে কি না এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে। আমি ঠিক জানি না, কারণ এখন অতটা শুনি না। এখনও তো বিভিন্ন জেলায়, বিভিন্ন আপনার উপজেলায়, এখানে তো আমাদের লোকজন, বাংলাদেশের লোকজন বাস করে, দেখা সাক্ষাৎ হয়, কিন্তু ওইভাবে আর অতটা কিন্তু শুনি না। এটা হয় অনেক সময় যে প্রথম যখন কেউ শুরু করে ওটাতে খুব সিরিয়াসলি করে, তারপরে ধীরে ধীরে কিন্তু যখন দেখে এখান থেকে হয়তো ওইরকম কোনো মানে উৎসাহটা এক সময় হারায় ফেলায় কেউ। এখন উৎসাহটা দুই দিক দিয়ে কিন্তু হারাতে পারে। একটা হলো যে সাধারণ যে কমিউনিটিকে আপনি ইনভলভ করছেন তাদের দিক থেকে আগ্রহ কম হতে পারে, অথবা ইনভলভমেন্টের মাঝখানে যে সিমেন্টের দায়িত্বটা যারা পালন করেন, যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগুলি, ওনাদের মধ্যে একটা চিন্তা হতে পারে এখানে আমার তো কোনো সরাসরি লাভ নেই, তা আমি কেন এখানে বাড়তি শ্রম দেবো। এটাও কিন্তু অনেক সময় হতে পারে। কোনটা হয়েছে আমি জানি না, তবে আমি মনে করি আগের অবস্থায় নাই। আবার এটাকে যেহেতু অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে দেওয়ার কারণেও মনোযোগ হয়তো কিছুটা ঘাটতি হতে পারে। কী কারণে হয়েছে বলতে পারবো না, তবে তত্ত্বগতভাবে এটা খুবই একটা ভালো ধারণা। ভালো ধারণা এই কারণে, দেখেন পুলিশ বলেন আর যাই বলেন, ওনারা তো কমিউনিটির বাইরের কেউ না, নিশ্চয়ই কমিউনিটির জন্যই তো ওনারা আছেন। তো ওনাদের কাজটা যদি কিছুটা যদি ওনারা এই কমিউনিটির লোকজন যদি পালন করে দেয়, তাহলে তো ওনাদের কাজটাই সহজ হয়ে যায়। এবং এটা কিন্তু আসলে আমি মনে করি যে খুবই একটি ইতিবাচক একটা দিক। ওই যে কথা উনি বললেন যে আমার পাশের পাশে একটা কোনো একটা অপকর্ম হচ্ছে, আমি কি জানলা বন্ধ করে দেব? আমি কি জানলা খুলে দেখবো এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করবো? পার্ট কিন্তু কয়েকটা। আমি জানলা বন্ধ করে দিলাম, আমি ভাই কিছু দেখিও নেই, আমি জানিও না কিছু। এটা এক ধরনের, কিন্তু এটা কি নাগরিক দায়িত্ব পালন হলো তো না। আবার আমি যদি পুলিশকে ইনফর্ম করি, এবার এটা নিয়ে অনেকে ভয় থাকে, পুলিশকে ইনফর্ম করবো তাহলে তো আমাকে সাক্ষী হতে হবে, তাহলে আমার জীবনে আরেকটা চাপ আসবে, তাহলে সেই দিকে আমি যাবো। তো এই যে বিষয়গুলো এখানে কতগুলি আছে যে ভিত্তিহীন ভয়, আবার কতগুলি আছে
অভিজ্ঞতা জাত ভয়, যে সে অভিজ্ঞতা থেকে প্রাপ্ত হয়েছে, যে ওখানে গেলেই তো আবার আমি আর ঝামেলা আটকে যাবো, তার চেয়ে ভাই দেখি নাই, ওইটি আমি নিরাপদ থাকলাম। এখন এর মধ্যে কোনটা হবে? এটা যে ভয় না, এই ভয়টা কিন্তু দূর করানোর দায়িত্ব কিন্তু নিশ্চয়ই পুলিশেরই। হ্যাঁ, পুলিশকে প্রমাণ করতে হবে যে আমি ভীতিকর কোনো প্রাণী নই। কিন্তু আমাদের সমাজে কি সেই বাস্তবতা বিরাজ করে? সেই আলোচনাটা আরেকটু প্রশ্নটা আগে রাখলাম নেই, আমি। আমি প্রশ্নটা নিয়ে আসি। আতিক, আপনার কাছে যদি আমি যাই, যে মানে কমিউনিটি পুলিশিং এর অন্যতম একটি কি বলে লক্ষ্য বলা হচ্ছে যে এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে এক ধরনের সম্প্রীতি, সেতুবন্ধন তৈরি করে মানুষের মন থেকে পুলিশ নিয়ে যে একটা অহেতুক যে ভয় আছে, এই ভয়টা দূর করা এবং এই অপরাধকে কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করা, যেটি মাসুদ কামাল প্রশ্ন করেছিলেন। এটি আসলে কি আপনারা কি ফিল করেন যে জনগণের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে কিনা? এটি শুধু বাংলাদেশ না, আসলে সারা পৃথিবী জুড়েই কিন্তু পুলিশিং এর এই অ্যাপ্রোচটা আপনি চেঞ্জ করার কারণটাই এটি। সারা পৃথিবীতে আপনার মানে পুলিশের ব্যাপারে মানুষের কিন্তু একটা ভিন্ন রকমের একটা প্রতিক্রিয়া থাকে, যে আপনার এই মানে রিঅ্যাক্টিভ পুলিশিং দেখে যারা অভ্যস্ত তারা এটা চিন্তা করবেন যে পুলিশের কাজ করছে, আর মানে সামাজিকভাবে অন্য যারা থাকবে তারা তাদের নিজেদের কাজ করবে, এবং কোনো কারণ ছাড়া পুলিশের কাছে যাওয়াটার প্রয়োজন না থাকলে কেউ যায় না। এটি ছিল আপনার মোটামুটি আপনার এই মানে 80-র দশক পর্যন্ত আপনার একটা ধারণার মধ্যে। তার পরবর্তীতে কিন্তু আসলে যেটি বললাম যে 92-94 থেকে মানে সারা পৃথিবী জুড়েই কিন্তু যে পুলিশের সংখ্যা কমিয়ে কিভাবে পুলিশিং করা যায় এই অ্যাপ্রোচ, এবং যেটা হচ্ছে যে পুলিশকে সমাজের সাথে আরও আপনার ফ্যাব্রিকেটেড করার জন্য, যে আপনার এটার একটা পার্ট, এটাকে আপনার তৈরি করার জন্যই পুলিশ কিন্তু সোসাইটির কাছে যাচ্ছে। এবং তারা যেটি বললাম যে আস্থার জায়গাটা তৈরি করা, এবং এই আস্থাটা যেটা হচ্ছে যে কমিউনিটিও আপনার পুলিশের সাথে আপনার সময় দিবে, এবং এই কমিউনিটি কীভাবে পুলিশকে সহায়তা করবে সে তার যেটি বললাম যে আপনার ইনফরমেশন দিয়ে তাকে সরাসরি ফিজিক্যালি, যেটা আমরা যেটা বলছি আমাদের ময়মনসিংহের যে মডেলটা, এটা কিন্তু অন্য একটা ভিন্ন মডেল। এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটাও বলা হয় যে আসলে কমিউনিটি পুলিশিংয়ের কোনো একটা নির্দিষ্ট থিওরি দিয়ে সারা পৃথিবীর কমিউনিটি পুলিশ চলবে না। তার প্রথম কথা যেটি বলে যে জিওগ্রাফিক্যালি আপনার এরিয়ার জন্য যেটি প্রয়োজন, আপনার এলাকার মানুষের জন্য যেটা প্রয়োজন, তাদের চাহিদার উপরে ভিত্তি করে আপনার মতো করে আপনি এই পুলিশিংটা করেন। কিন্তু উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে যে আপনার রুট কজ অফ ক্রাইমকে কমায় নিয়ে আসা, আপনার ফেয়ার অফ ক্রাইম এটা কমায় নিয়ে আসা, এবং প্রবলেম সলভিং অ্যাপ্রোচে যাওয়া। আপনার এই রুট কজ অফ ক্রাইমের দিকেও যদি আমরা যাই, আসলে সোসাইটি কিন্তু যখন পুলিশ একটা সোসাইটিকে ধারণা দিবে, একটা কমিউনিটিকে ধারণা দিবে যে কোন ক্রাইমগুলো কমালে সে অলমোস্ট আপনার ফেয়ার অফ ক্রাইম যেটা, এইটার বাইরে এসে থাকতে পারবে। তো এইটার জন্যই কিন্তু এই সোসাইটির সাথে আপনার ম্যাচিং করাটা, এবং এইটার কারণ যেটা বললাম আবারও, যে পুলিশ যেমন কমিউনিটির কাছে যাচ্ছে, কমিউনিটিকেও আমরা ইনভলভ করার চেষ্টা করছি, কিন্তু একই সাথে কমিউনিটিকে আরও বেশি ইনভলভ হতে হবে। এবং এই অ্যাপ্রোচটা শুধুমাত্র পুলিশ এখন করছে যে তা না, এটার সাথে সাথে আরও অন্যান্য সংস্থাও কিন্তু এইভাবে এগিয়ে আসছে, কারণ সবাই একটা জিনিস অনুভব করতে পারছে যে একটা সোসাইটিকে আপনার মোটামুটি আপনার ক্রাইম ফ্রি একটা সোসাইটিতে বসবাস করতে সবাই চায়, সবাই আপনার অপরাধ যেন সংগঠিত না হয় সেটা চায়। তো আমরা কিন্তু এই অ্যাপ্রোচ সবাই পছন্দ করে এই জন্য যে নর্মাল পুলিশিংয়ে আমরা যে কাজটা করি, যে একটা অপরাধ হয়ে যাবার পরে আমরা সেখানে আমাদের অ্যাটেনশনটা আনি, আর কমিউনিটি পুলিশিং অ্যাপ্রোচে কিন্তু অপরাধের আপনার সৃষ্টি হওয়ার আগে সেখানে আমরা আমাদের নজরদারিটা আপনার বাড়াচ্ছি, কিন্তু মানে আমরা ইনফরমেশনটাকে নিয়ে আসার চেষ্টা করছি। মাসুদ কামাল যে জিনিসটা এখানে প্রশ্ন রেখেছিলেন যে পুলিশের এই যে পুলিশ, সাধারণ মানুষের কাছে পুলিশ একটি এক ধরনের রিজার্ভেশন তো আছেই, আমি ঠিক আতঙ্ক বলবো না, সবসময় আর পুলিশ মানুষের কাছে আতঙ্ক না, কিন্তু এক ধরনের রিজার্ভেশন আছে পুলিশের কাছে গেলে, আবার কোনো কোন প্যাচে পড়ে, কোনটার মধ্যে কোনটা হয়, এই যে একটি আতঙ্ক, এই কমিউনিটি পুলিশের মাধ্যমে কি সেটা সম্ভব? হ্যাঁ, খুবই সম্ভব। আপনার এখানে যে জিনিসটা হচ্ছে আসলে আপনার কমিউনিটিকে কিন্তু পুলিশের কাছে আসতে হচ্ছে। জনাব আতিকুল ইসলাম, আরেকটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা যেটা বলছিলাম, যেটা মাসুদ কামালের প্রশ্ন ছিল, আমারও এক ধরনের মানে জিজ্ঞাসা যে এই ভীতিটা দূর করে আনা যাবে কিভাবে? ধন্যবাদ। মূলত এই যে ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু কমিউনিটি পুলিশিংয়ের আপনার এই ফিলোসফিটা মানে সবখানে খুব জনপ্রিয় হচ্ছে, এবং এই ফিলোসফির ইমপ্লিমেন্টেশন আমরা যে জিনিসটা হচ্ছে
আসলে জনগণকে পুলিশের কাছে আসতে হচ্ছে না, পুলিশই জনগণের কাছে যাচ্ছে। আমরা এই কমিউনিটির মাধ্যমে এর আগে আপনারা দেখেছেন যে আমরা সব থানায় আগে ওপেন হাউস ডে আমরা করি। ওপেন হাউস ডেতে যে জিনিসটা হয় যে এই সমাজের বিভিন্ন আপনার ওইখানকার শ্রেণী পেশার যারা মানুষ যারা কিছুটা আপনার সমাজ নিয়ে চিন্তা করে এবং বলতে পারবে তাদেরকে নিয়ে আপনার মিটিং করা প্রত্যেক মাসে, তার পরবর্তী হচ্ছে এলাকায় যেয়ে মিটিং করা। এবং এখন যেটা হয়েছে আমাদের বর্তমান ইন্সপেক্টর জেনারেল মহোদয় যে একটা বিট পুলিশিং যেটি করেছেন, এই বিট পুলিশিং এর মাধ্যমে আমরা এটাকে আরো স্ট্রাকচার্ড ফর্মে নিয়ে এসেছি। এটা যেটা হচ্ছে যে কমিউনিটি পুলিশিং একটা পার্ট হচ্ছে আবার কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ, এবং স্ট্রাকচারাল চেঞ্জের যে অংশটা আমরা এসেছি এই মুহূর্তে সারা বাংলাদেশে ৬,৪৬২টা বিট পুলিশিং চলছে। এই বিটগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একটা করে রুম আছে যেখানে আপনার মনে করেন বিট পুলিশিং এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, দুজন কনস্টেবল অ্যাসাইন থাকে, এবং তারা যে সবসময় বসে থাকছে এটি না, তারা যেখানে সবসময় না পারে সেখানে ডেট দেওয়া থাকে যে অমুক দিন উনি এখানে আসবেন, আর যেখানে সুযোগ থাকে আপনি প্রতিদিনই তারা যাচ্ছে। এটাতে যেটা হচ্ছে আরেকটি বিষয়, আচ্ছা জি প্লিজ, ইউনিয়ন লেভেলের যারা আপনার থানা পর্যন্ত আসতে চায় না বা পারে না, তারা কিন্তু সেখানে এসে তার সমস্যাটা বলছে, সমস্যাটা শেয়ার করছে, এবং সমস্যা যেটা শেয়ার করতেছে এটা কমিউনিটির সমস্যা। তো যার ফলে হচ্ছে যে পুলিশ কিন্তু আপনার কমিউনিটির মধ্যে যে এই ভীতিটা কমিয়ে আনছে, এবং এটির ফলে যেটা হয় যে আমাদের কিন্তু যে সমাজের যে সমস্ত ক্রাইম, আমরা আগে যে অংশটা বলছিলাম যে আমরা যে কাজগুলো করি আর কি এটার মধ্যে কমিউনিটি পুলিশের মাধ্যমে যে রুট কজ অফ ক্রাইম, যেটা এই রুট কজ অফ ক্রাইমের ব্যাপারে যদি ইনফরমেশন আসে তাহলে কিন্তু আপনার মেন ক্রাইম আমার কমে যায়। অর্থাৎ মানে ছোট ছোট আমরা মনে করি যে অপরাধগুলো ছোট, যে আপনার এই মাদক, গ্যামলিং, প্রস্টিটিউশন, এই ধরনের যে অপরাধ, এই তিনটা অপরাধকে আমরা কিন্তু রুট কজ অফ অল ক্রাইম বলা হয়। তো যদি এইসব ব্যাপারগুলোতে ইনফরমেশন চলে আসে এবং এইগুলা, তাহলে কিন্তু পুলিশ আপনার তার পুলিশিংয়ের মাধ্যমে এইগুলাকে সে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি নস্যাৎ করতে পারে। এবং যে বিষয়টি আসলে যে কমিউনিটি পুলিশিংয়ে ওই জিনিসটা আমরা করি যে যারা ইনফরমেশন দিচ্ছে তারা সরাসরি যে আপনি যেন অপারেশনে না যায়, অথবা তারা যেন সরাসরি নিজেদেরকে আপনার প্রকাশিত না করে যে বিষয়টা, কেননা আপনার সবসময় জিনিসটা তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে কিনা, এটাই আমাদের প্রশ্ন আসে। হ্যাঁ, এবং ঠিক এই জায়গাটাকে এইভাবে ফিল্টারিং করা হয়। আমরা যে ইনফরমেশন সোসাইটির কাছ থেকে আপনার নিয়ে আসি যে আপনার ক্রাইম, ক্রিমিনাল এবং কোথায় হচ্ছে, হ্যাঁ কারা করছে, এই যে তথ্যগুলো আসে এটার উপরে পুলিশিংটা মেন পুলিশই যায় করবে। আর কমিউনিটি পুলিশের যে সমস্ত কমিটি আমরা করে দিই তারা হচ্ছে স্থানীয়ভাবে ছোটোখাটো অপরাধগুলোকে আপনার সমন্বয় করে, যেটি হচ্ছে যে আমরা আগে যেটাকে বলতাম যে সামাজিক অনুশাসন। এই সামাজিক অনুশাসনের এই বিষয়টা যদি সমাজের মধ্যে থাকে তো তাহলে কিন্তু আপনার অনেক অপরাধ শুরুতেই শেষ হয়ে যায়। কিন্তু একটি জিনিস আমরা অনেক সময় অনেক সিনিয়র অফিসারদের এ কথা বলতে শুনেছি যে পুলিশিং যেখানে হবে, মানে পুলিশ গেল তো গ্রাম সাফ হয়ে গেল, পুলিশ আসছে, হ্যাঁ এই যে একটা আতঙ্ক যদি না থাকে, একটা ভীতি, আতঙ্ক ঠিক বলবো না, যে পুলিশকে এক ধরনের মানে দাপট, ভয় পেতে হবে, তা না হলে আসলে তো অপরাধ দমানো যাবে না, এই যে একটা মাইন্ডসেট হয়ে আছে অনেকের মনে। তো এই মাইন্ডসেট থেকে নতুন এই ধারণাটাকে পুলিশের মধ্যে কি গ্রহণ করছে, বা করলে কতটুকু করছে? খুবই স্বাভাবিক এবং মানে খুব ভালোভাবেই গ্রহণ করছে। এটি আসলে যদি আমরা বলি যে স্বাধীনতা পূর্ববর্তী আমাদের যে পুলিশিং, হ্যাঁ যে আপনার বঙ্গবন্ধু যেটি বলেছিলেন যে এই পুলিশ কিন্তু স্বাধীন দেশের পুলিশিং, আমরা পাকিস্তানের পুলিশিং না, আমরা ব্রিটিশের পুলিশিং না। এবং উনি এই আশাবাদও ব্যক্ত করেছিলেন যে আমরা এই পুলিশের কাছে এই আশা ব্যক্ত করতে পারি যে এই দেশের পুলিশিং এবং সাধারণ মানুষের জন্য তারা কাজ করবে। তো যার ফলে স্বাধীনতা পরবর্তী সময়ে কিন্তু জিনিসগুলো কিছু কিছু কমে এসেছে, যে আপনি পুলিশকে ভয় পাওয়ার যে বিষয়টা, অকারণে ভীতি মানে সৃষ্টি করা, এটা পুলিশের ভিতর থেকেও কেউ চায় না। এবং যার ফলে এই যে কমিউনিটি পুলিশিং এর এই অ্যাপ্রোচে যেটা হচ্ছে যে পুলিশ এবং জনগণের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে। এবং এটার কারণে আপনার একটা জিনিস দেখবেন যে হারে আমাদের জনসংখ্যা বাড়ছে, আমাদের পুলিশ কিন্তু ঠিক অন্য কোনো দেশের তুলনায় সেভাবে বাড়ছে না। আমরা যদি তুলনা করি যে আপনি কতজন মানুষের জন্য একজন পুলিশ হবে, হ্যাঁ সেই হিসাবে কিন্তু আমরা এখনো অলমোস্ট আপনার 800 জন জনগণের জন্য একজন পুলিশ। এখন স্ট্যান্ডার্ডে যদি যায় তাহলে এটা কিন্তু আরো দ্বিগুণ করতে হবে। আপনার ইউএন এর স্ট্যান্ডার্ড 400 জনের জন্য একজন পুলিশ। তো তারপরে বাংলাদেশের পুলিশ তো পুলিশিং করতে পারছে এবং খুব ভালোভাবেই করছে। তো এটা করার একটা কারণ হচ্ছে কিন্তু আমাদের এই কমিউনিটি ইনভলভমেন্ট। এখন যেটা আরেকটু বলছিলাম যে কমিউনিটি ইনভলভমেন্টে আমরা আসলে কি উপকারটা পাচ্ছি, আপনার
যে কোনো বড় মাপের আপনার অপরাধের আপনার একটা এনভায়রনমেন্ট তৈরি হওয়ার আগেই কিন্তু আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি। আমরা যদি দেখেন যে জঙ্গিবাদের বিষয়টাই যদি ধরি, বাংলাদেশে কিন্তু জঙ্গিবাদ সেভাবে আপনার বিস্তার করতে পারেনি। জেএমবি একসাথে 63 জেলায় বোমা বিস্ফোরণের মাধ্যমে তাদের যে রকম মানে যেভাবে নিজেদেরকে প্রকাশ করেছিল ঠিক সেভাবেই কিন্তু তারা একেবারে নিঃশেষ হয়ে গেছে। এবং এটার একটা বড় কারণ কিন্তু আমাদের কমিউনিটি। এটা কিন্তু অলমোস্ট সব জায়গা থেকে কমিউনিটিকে আমরা যখন ইনভলভ করলাম, যে কাউকে যদি অপরিচিত লোক ভাড়াটিয়া হিসেবে আসে, তাদের আচরণে যদি কোনো আপনার সমস্যা মনে করে, কেউ নিজেকে এমনভাবে প্রকাশ করছে যেটাকে তারা বুঝতে পারে জঙ্গিবাদের যে ধরনগুলো, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম। এবং সেটাই কিন্তু একটা কারণ ছিল যে জঙ্গিবাদকে সফলভাবে দমন করা। এবং ঠিক একইভাবে নতুন নতুন যত ক্রাইমই আসুক, আমাদের শুধু আইডেন্টিফাই করা এবং জনগণকে এটা জানানো। এখন যেটা আপনার যেটা বলছিলাম যে সামাজিক অনুশাসন, আমরা যদি ঠিকভাবে সামাজিক অনুশাসনটাকে ঠিক মতো আবারও জাগিয়ে তুলতে পারি, তো সামনের দিনেও কিন্তু আমাদের যে সমস্ত ক্রাইমকে আমরা মনে করছি যে থ্রেট হিসাবে আসছে, সেগুলোও কিন্তু আমরা কমিয়ে আনতে পারবো। জি, আসি একটু যেন মাসুদ কামাল। না, আসলে যে কথাটা উনি বলতেছেন আসলে, হ্যাঁ, এগুলি কিন্তু সবই সত্য একদম। মানে এগুলিকে আপনি তত্ত্বগতভাবে কোনো ভুল পাবেন না। এটা তো একটা আইডিয়াল একটা ব্যাপার যে এরকম হলে তো ভালোই হয়। এবং ওই জঙ্গিবাদের যে উদাহরণটা দিলেন, উদাহরণটা আসলে খুবই গ্রহণযোগ্য বটে। আসলেও এরকম একটা যাদের 63 জেলায় এত স্ট্রেংথ দেখা গেল একসাথে, তার মানে তারা শক্তিশালী ছিল, হাওয়ার উপরে ছিল না তো, তাই না? এরকম একটা সংগঠনকে মানে থামাতে পারা একদম মানে কারো সাহায্য না ছাড়া হয়েছে তত মনে করি না, সমাজের মানুষের সহায়তা নিয়ে হয়েছে। এটা যেমন একটা পজিটিভ দিক। আবার দেখেন আপনার একটা নেগেটিভ দিকও আছে। কিন্তু নেগেটিভ দিক যখন আমরা মাদকের বিস্তারটা দেখি, মাদকটা কিন্তু ঘরে ঘরে হচ্ছে। কমিউনিটি পুলিশিংয়ে যদি আমি সাফল্যের কথা বলি, সবচেয়ে বড় সাফল্যটা কিন্তু মাদকে আসার কথা ছিল, তাই না? কিন্তু মাদকটা নিয়ে আমরা অতটা করতে পারলাম না কেন? তাহলে কি মানুষ নিজের ঘরের কথা পুলিশকে জানাতে চায় না? এটা কিন্তু হতে পারে। আমি জানি না সোসাইটির মানে মানসিকতাটা কি হতে পারে, যে আমার ছেলে মানে মাদক আসক্ত হচ্ছে, এটা আমি পুলিশকে ইনফর্ম করতে চাই না। এটা হতে পারে একটা মানসিকতা। বাট এটা কিন্তু আমরা মিজারেবলি ফেল করেছি বলে আমি মনে করি। মাদকেরটা কিন্তু আমরা একদম পাইনি, কিন্তু এটা পারা উচিত ছিল। এটা পারা উচিত ছিল, কারণ এটার শাস্তি তো আর মৃত্যুদণ্ড না। কিন্তু এটা পারলাম না কেন? তো এইগুলি যেমন কিছু কিছু বিষয় আছে। আবার আরেকটা জিনিস কি জানেন, আমার ইদানিং যেটা মনে হয় আর কি, যে এই কমিউনিটির যে গ্রুপটার সঙ্গে কমিউনিটি পুলিশিংয়ের একটা সম্পৃক্ততা থাকবে, এটা তো মানে একটা কমিটি করার যে ব্যাপার স্যাপার আছে। তো এই কমিটিতে আমার মনে হয় যেন ইদানিং যেন কিছুটা একটু রাজনীতিকরণের ব্যাপারটা আসছে আর কি। এটা যদি হয় তাহলে কিন্তু বিপদ। কারণ আপনি যখন রাজনৈতিক দল হিসেবে মানে যখন নাকি রাজনৈতিকভাবে পুলিশের কাছে কারা যাচ্ছে, এখন যারা সরকারি দল তাদেরই প্রভাবটা বেশি, বিশেষ করে আপনার প্রত্যন্ত অঞ্চলে। এখন তাদের লোক যখন কমিটিতে ঢুকবেন, তখন ওনারা তো সেই কাজগুলি করবেন, যে কাজগুলিকে আমরা বিরোধী দলের লোকেরা মানে দমন পীড়ন বলে থাকি। সেই কাজগুলি কিন্তু আরো প্রবলভাবে হবে। তো সেটা হচ্ছে কিনা দেখেন, প্রত্যেকটা জিনিসেরই আপনি যে কোনো একটা নিয়মই করেন না কেন, এই নিয়মটার ভালো কি মন্দ অনেক কিছু নির্ভর করে প্রয়োগের উপর। নিশ্চয়ই আমার মনে হয় খুব ভালো কথা বলেছেন। যদি এই প্রয়োগের কথা আমরা আসি, তাহলে কমিউনিটি পুলিশিং এর প্রয়োগের চ্যালেঞ্জগুলো যদি আপনার কাছ থেকে শুনতে চাই আমি, কি কি চ্যালেঞ্জ বা অন্তরায় ভিতরে যেটা হচ্ছে যে কমিউনিটি পুলিশিং এর যে জিনিসটা বললাম, যে একটা স্ট্রাকচারাল আপনার একটা চেঞ্জ। স্ট্রাকচারাল চেঞ্জটা হচ্ছে কি যে আমার একটা ওপেননেস, আমার একটা আপনার কমিউনিকেশন সিস্টেম আমি চালু করলাম। এখন এই কমিউনিকেশন সিস্টেমটা থাকলে যে জিনিসটা হবে যে আপনি কমিউনিটির প্রত্যেকটা লোক জানবে যে আমি কিভাবে অ্যাপ্রোচটা করতে পারবো। আমরা যেটা বললাম যে কমিউনিটি পুলিশের যেমন কমিটিও আছে, আবার আমরা যেটা বলছি যে বিট পুলিশিং এ যেটা আমরা চালু করেছি, আপনার বিশাল সংখ্যা 6462টা আপনার অন্তত আমাদের আউটলেট, যেখানে আপনার তারা যে কেউ যোগাযোগ করতে পারবে এবং যোগাযোগ টেলিফোনের মাধ্যমে করতে একজন পারবে। সাধারণ মানুষ এখান থেকে কি সুবিধাটা পাবে? সে তার মতো মানে সে সুবিধাটা নিতে পারবে, তার যে সুবিধাটা প্রয়োজন। এখন যেটা বললাম, যেমন আমরা জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে আমরাও অনেক বেশি আমাদের আপনার কমিউনিকেট করার জন্য আপনার এই কমিউনিটি পুলিশিং এবং সোসাইটিকে আপনার বিভিন্ন মেসেজ আমরা বিভিন্নভাবে, এটা মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে আমরা এই জিনিসগুলো কিন্তু আমরা প্রচার করেছি। এবং এইটার ইন রিটার্ন অফ দ্যাট যেটা হয়েছে যে আমরা কিন্তু রিটার্ন পেয়েছি, এবং রিটার্ন পাওয়ার কারণে এই জিনিসটাকে আপনার অলমোস্ট থামিয়ে দেওয়া সম্ভব হয়েছে। ঠিক মাদকের যে বিষয়টা, এই মাদকের বিষয়টার মধ্যে আমরা এই কাজ করছি, এবং মাদকের আসলে যেটা হলো বিস্তার আসলে
সারা পৃথিবী জুড়েই যেভাবে আপনার নতুন নতুন আইটেম আসতেছে এবং ঘটছে, আমরা কিন্তু এই ধরনের নতুন কিছু আসার সাথে সাথেই কিন্তু বাংলাদেশ পুলিশ এই জিনিসগুলোকে আপনার থামাতে পারছে। এটা থামাতে পারার এটাও একটা বড় কারণ আসলে কিন্তু কমিউনিটি থেকে ইনফরমেশন। তো এই জিনিসটাকে নিয়ে এইটা যখন ইনফরমেশনগুলো আরও স্পেসিফিকভাবে আসা শুরু হবে, এবং এইটার সাথে যে জিনিসটা বললাম, এই কমিউনিটি যাদেরকে করা হচ্ছে কমিউনিটি পুলিশে, সেখানে জিনিসটা হচ্ছে তারা যখন একটা অনুশাসনের পর্যায়ে থাকবে, অর্থাৎ আপনার একটা বাচ্চা ছেলে, স্কুল কলেজের একটা ছেলে, সে যদি একটু ভুল পথে যাচ্ছে অথবা সন্ধ্যার সময় বাইরে থাকছে, এগুলো নিয়ে অনেক রকম বিতর্ক আছে যে তাকে ফ্রিলি আমি কতটুকু দিব ইয়েটা দিব। তো এইটার বাইরে যখন অনুশাসন করে তখনও কিন্তু মাঝে মাঝে একটা টেনশন তৈরি হয়। তো তার যারা অনুশাসন করবে সে যখন বুঝবে যে তার গ্রিপের বাইরে এটা চলে গেলে পুলিশ তার পিছনে আছে, তখন কিন্তু এই কাজটা করা সহজ হবে। আমরা ঠিক ওই অ্যাপ্রোচটাই যেতে চাচ্ছি, এবং আমরা আশা করছি যে এই মাদকের বিস্তার সত্যিকার অর্থে আপনার অন্যান্য দেশের তুলনায় আমরা কিন্তু এই জিনিসটাকে অনেক শক্তভাবে ধরে রাখতে সমর্থ হয়েছি। তবে এটা ঠিক ভবিষ্যৎ প্রজন্ম এবং জেনারেশনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এখানে আরও কাজ করতে হবে। এর বাইরে আমরা যেমন বলবো যে কিশোর গ্যাং আর একটা নতুন কালচার শুরু হয়েছিল, এই জায়গাটাতে কিন্তু আমরা এই কমিউনিটি পুলিশের আমাদের যে অ্যাপ্রোচটা, সেটার মাধ্যমে অনুশাসনটা এস্টাবলিশ করতে চেষ্টা করছি। কেন এটাও কিন্তু খুব সংগোপনে হঠাৎ করে বেড়ে উঠলো। তো যখনই এই মেসেজগুলো আবার পৌঁছালে, এখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো অ্যাক্টিভ হওয়াতে আস্তে আস্তে দেখবেন জিনিসগুলো থেমে যাবে। তো যার জন্য আমার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারালি যখন এই জিনিসটা, এই যে স্ট্রাকচারের একটা মডিফিকেশনের মাধ্যমে সেট হয়ে যাচ্ছে পুলিশিংয়ের সাথে, এইটা দিয়ে কিন্তু আমি আপনার এই অপরাধ দমনে ভবিষ্যতে নতুন নতুনভাবে আরও কাজ করতে পারবো। এবং অপরাধ যেটা হয় কি যে আসলে সেও তার মতো করে আপনার বিস্তার করার জন্য ডানা মেলে, কত নানা পথ সে খুঁজে নেয়। সেইটার ইয়েতেই আমাকে কিন্তু শুধু থিওরির মধ্যে আমি বসে থাকলে পারবো না, নতুন অ্যাপ্রোচের সাথে সাথে আমাকেও অ্যাড্রেস করতে হবে। এবং আমরা যত দ্রুত অ্যাড্রেস করতে পারবো, সোসাইটি আপনার এই যে ক্রাইম তো ফ্রি হবে না, কিন্তু ক্রাইমটা কমবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা যেটা বলছি যে ফেয়ার অফ ক্রাইম, এইটাকে কমিয়ে নিয়ে আসা। আপনার ক্রাইম হোক, কিন্তু এই যে ফেয়ার অফ ক্রাইম, এটা হচ্ছে মানে অনেক কষ্টকর একটা জিনিস। প্রতিনিয়ত আমি রাস্তায় হাঁটবো আর আমার প্রত্যেক দিনই ভয় থাকবে যে এখানে ছিনতাই হতে পারে। তো এই ভয়টা খুব খারাপ। তো এই কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে যে জিনিসটা হয়, কিন্তু এই ভয়টা কমানোর অর্থটাই হচ্ছে যে এই কমিউনিটি পুলিশের কমিটির লোকজন তার এলাকায় জানে এখানে খারাপ লোকটাকে, ভালো লোকটাকে, খারাপ লোকের অবস্থান দেখে তারা কিন্তু তখন সতর্ক হয়। তো যার জন্য এই ফেয়ার অফ ক্রাইমটাকে আপনার কমিয়ে আনা সম্ভব। আর এর বাইরে থার্ড যে জিনিসটা আমরা কাজ করি, যেটা বললাম যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, আপনার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র যে নর্মাল একটা মানে অপরাধ হচ্ছে, এই অপরাধটাকে ডিল করতেছে এটা না, এটা তার চেয়ে অনেক বড় ব্যাপার। যে আপনার এখন প্রবলেমটা এক এরিয়ার, কিন্তু এক এক এরিয়ার এক এক রকমের প্রবলেম। জিওগ্রাফিক্যালি আপনার মনে করেন সব এলাকার এক রকমের সমস্যা না, পৃথিবীর সমস্ত দেশের সমস্যা বা একই ধরনের না, অপরাধের ধরনও একই রকম ইয়ে না। তো যার ফলে হচ্ছে যে এটা কেন করে, আর্থসামাজিক অবস্থা, তার শিক্ষা, তার এরিয়ার আপনার ট্র্যাডিশন, এ সমস্ত অনেক কিছু মিলে দীর্ঘদিনের আপনার কালচারাল যে আপনার চর্চাগুলো আছে, এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু ক্রাইমটা তৈরি হয়। জনাব আতিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা আমরা ছিলাম, যদি আমি আরেকটু যে জিনিসটা আমি আগেও বলেছি, যে সেটা হলো যে এইটার বাস্তবায়নে যে স্ট্রাকচার, যে ফিলসফি, মানে কমিউনিটি পুলিশিং, এটা যদি আমরা এস্টাবলিশ করতে চাই, তাহলে সামাজিকভাবে এর অন্তরায়গুলো কি? আচ্ছা, অন্তরে আসার আগে আমরা যে জায়গাটা ছিলাম শেষ করে নিই। যেটি বলছিলাম যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, যেটা এইটা আপনার এই যে পুলিশ এবং কমিউনিটি মিলেই, মানে পুলিশকে কমিউনিটি হেল্প করবে। পুলিশ তো আসলে যেটা হয় কি যে আমরা তো আপনার বদলির চাকরি, এরিয়া টু এরিয়া চলে যায়। আজকে আপনার মনে করেন ঢাকায় থাকলে কালকে আপনার রংপুর। তো যার জন্য হচ্ছে যে এরিয়া ভিত্তিক যে প্রবলেমগুলা, এলাকার কমিউনিটি কিন্তু এই জিনিসটাকে তারা অলমোস্ট একটা রিসার্চের মতো, বাইরের মানুষের কাছে এটা রিসার্চের মতো, কিন্তু এলাকার মানুষ সে জানে যে তার সমস্যা এটা। তো তারা যখন এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারে এবং আইডেন্টিফাই করে খুব স্পেসিফিকভাবে এইটার সলিউশন কি, সেই জিনিসটা যখন পুলিশকে দেয়, পুলিশ যখন এটা নিয়ে কাজ করে, তো তাহলে জিনিসটা এটা লম্বা সময়ের জন্য এলাকা কিন্তু আপনার অপরাধ মুক্ত হয়ে যায়। এবং যেটা হচ্ছে এই ধরনের অপরাধ যেন না হয়, সেটার উপরে কাজ করে। তো এই জিনিসটা কমিউনিটি পুলিশিংয়ের আপনার একটা খুব বড় আপনার আমাদের ইনস্ট্রুমেন্ট আমি বলবো। আর এর বাইরে অন্তরায়ের যে বিষয়গুলো, অন্তরায়ের বিষয়ের জন্য যে জিনিসগুলো আইডেন্টিফাই হয়েছে, যে এটা পুলিশ এবং কমিউনিটি উভয়ের দিকেই আরও কিছু কাজ করতে হবে। সে কাজগুলোর মধ্যে যে জিনিস হচ্ছে যে পুলিশেরও
আপনার কিছু অর্গানাইজেশনাল বিহেভিয়ারের আপনার বিষয়গুলো এখানে আছে, যেটা হচ্ছে যে আমরা তো এটা দিয়ে সমাজ উপকৃত হয়, পুলিশও উপকৃত হয়, কারণ আমার সংখ্যা দিয়ে আমি যেহেতু কাভার করতে পারি না। তো অর্গানাইজেশনাল বিহেভিয়ারের মধ্যে আমাদের যেটা আনতে হয়, সর্বপ্রথম এইটার রিলেটেড অ্যাপ্রোচের মধ্যে ট্রেনিংটাকে আনতে হয়। আপনার আমাদের কিছু পুলিশিং সাবকালচার আছে, যেটা আপনি আগে বলছিলেন যে স্বাধীনতা পূর্ববর্তী পুলিশিং এবং স্বাধীনতা পরবর্তী পুলিশিং এর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। তো তারপর ওই যে সাবকালচারটা অনেকদিন ক্যারি করে, তো এই সাবকালচার থেকে বের হয়ে আসা যে আপনার একজন মানুষের সাথে বিহেভটা, তো এটা যে এটার মানে প্রশিক্ষণের বাইরে এটার কোনো বিকল্প নেই। এটা দিয়ে আপনার তার এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করা। এর বাইরে রাজনৈতিক সদিচ্ছার কথা যদি বলি, সবকিছুতে আপনার আলটিমেট টার্গেট যেটা হচ্ছে যে আপনার মানে পলিটিক্যাল যে সদিচ্ছাটা, এইটা তো সবকিছুর মধ্যে থাকতে হবে, তা না হলে সেটা বাস্তবায়ন তো কঠিন হয়ে যাবে। আপনার মনে করেন আলটিমেটলি এই যেই জিনিসগুলো আমরা স্ট্রাকচারালি জেলা ভিত্তিক বা থানা ভিত্তিক যেগুলো থাকে, রাজনৈতিক যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম এই জিনিসটাকে হেল্প করে, কারণ ন্যাশনালি ওই জিনিসটা দেখা হয় যে এটা যখন একটা ভালো কাজ হয় এবং স্থানীয়ভাবে রাজনৈতিক যে সাপোর্ট সেটিরও প্রয়োজন, কারণ একটা স্ট্রাকচার সেখান থেকেও আমরা পাই। তো রাজনৈতিক সদিচ্ছার এই অবস্থানটা আমরা সবসময় পাচ্ছি, যার ফলে এই কাজগুলো করতে সুবিধাও হচ্ছে, আমি করতে বলবো। এবং কিন্তু মেন পুলিশিং যেটা আবার থেকে যাচ্ছে, যে যেটুকু আমরা যেটা বললাম যে এখানে বাধাগ্রস্তর যে বিষয়টা বাধাগ্রস্তও না, যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা যেন ওভার পাওয়ার আবার না করি। কমিউনিটি পুলিশিং এর কমিটি কিন্তু আমাদেরকে এই জিনিসটাই কিন্তু সারা পৃথিবী জুড়েই এই কমিটির মানে ব্রিজিং যে কাজটা হয়, যে এখানে কতটুকু একটা কমিটি করবে, আমাকে কিছু কিছু জিনিস ইনফরমেশন দিবে, কিছু জিনিস তারাই নিজে কিন্তু সলভ করবে। যে আপনার মহল্লার মধ্যে দুইটা বাচ্চা ছেলের মধ্যে মারামারি হচ্ছে, ভাড়াটিয়া এবং বাড়িওয়ালার মধ্যে আপনার মারামারি হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, তো এই বিষয়গুলো কিন্তু তারা অনেক সময় সামাজিক অনুশাসনের মাধ্যমে ছোটোখাটো আপনার বৈঠকের মাধ্যমে শেষ করে দিতে পারে। কিন্তু আপনার এটা নারী নির্যাতনের মতো ঘটনা যদি ঘটে যায়, তারপরে সেটাকে যদি সলভ করতে যায়, সেটা যে করবে না, এইটাকে কিন্তু এখানে বলা হয়। তা আমাদের এই জিনিসগুলো যেটা হচ্ছে যে এই অ্যাপ্রোচগুলো পুলিশের পক্ষ থেকে, পুলিশেও যেমন আমাদেরকে এই ট্রেনিংগুলো নিয়ে তাদেরকে জানানো, আবার তাদেরকেও এই জিনিসটাকে অ্যাডপ্ট করা। এই সময়ের মধ্যে কমিউনিটি পুলিশিং এর আরেকটা আপনার নতুন আরেকটা মানে অনুষঙ্গ আমি বলবো, যেটা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন আমরা যেটা করি, এডিআর, যে আপনার মামলার মধ্যে কখন যাবে, মানুষ এবং সমাজের মধ্যে যখন অনাস্থা থাকে, একটা সোসাইটিতে কিন্তু মামলার সংখ্যা বাড়তেই থাকে যখন এই সোসাইটির মধ্যে অনাস্থা তৈরি হয়। যখন তার আস্থা চলে আসবে, আস্থা আসবে তার ফ্যামিলির প্রতি, তার ফ্যামিলির মুরব্বীর প্রতি, তার এলাকার আপনার মনে করেন যারা মুরব্বী আছে তাদের প্রতি, আপনার এই যে কমিউনিটি পুলিশের যে কমিটি, তারা যারা পরিচালনা করছে তাদের উপরে, পুলিশের উপরে সালিশ করা এক ধরনের মানে কি বলা যায়, একদম এই অ্যাপ্রোচে যাওয়া, এটা কি? হ্যাঁ, এই জিনিসটা যে আপনার স্থানীয়ভাবে সামাজিক অনুশাসনের মাধ্যমে ছোটখাটো অপরাধকে নিয়ন্ত্রণ করা, যার ফলে এই জিনিসগুলো থানা পর্যন্ত যেন না গড়ায়, এটাতে যেটা কি সোশ্যাল স্ট্রাকচারটা ভালো হয়। তো কিন্তু এটার মধ্যেও আবার যেটা বললেন যে মানে এখানে আমাদের সতর্ক থাকতে হয় যে কতটুকু করবে, মানে কিছু কিছু জিনিস করা যাবে না, সেটাও একটু জানানো। ঠিক একইভাবে পুলিশের দিক থেকেও আমরা যেটা বললাম যে মাইন্ডসেট চেঞ্জ, যে কতটা আপনার সফট হবে, আপনার পুলিশের প্রতি সফট থাকতে হবে, সেই জিনিসটাও আমরা কিন্তু এই অর্গানাইজেশনাল বিহেভিয়ারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। যে আমি আবার একটু মাসুদ কামালের কাছে, যেন মাসুদ কামাল যেটা আমরা শুনছিলাম, আরেকটু কথা যদি আমি বলি যে পুলিশিং, এক ধরনের পুলিশিং তো আমরা দেখি এবং দীর্ঘদিন যাবত এই পুলিশিংটা হয়েছে, মানে ট্রেডিশনাল পুলিশিং, এর ভিতর থেকেই আরেকটি নতুন ফিলসফি যদি বলি, এটা গড়ে তোলা যে এবং মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে ফিরিয়ে আনা, সমাজ এবং যারা এই কমিউনিটি পুলিশিং করবে তারাও, আপনি কি মনে করেন যে এর দ্বারা কোনো বাধা তৈরি হওয়া, অন্তরায় তৈরি হওয়া, এই জিনিসটা? অন্তরায় না, জিনিসটা হলো কি, সবচেয়ে যেটা বড় অন্তরায়, এটা তৈরি হয়েই আছে অনেক আগে থেকে, যে পুলিশ আর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অন্তরায় আছে আমাদের দেশের। আমি তো মনে করি এখনো কমপক্ষে 40% মানুষ আছে যারা জীবনে একবারের জন্য থানায় যায় নাই, এবং অথচ তাদেরকে যাওয়ার প্রয়োজন পড়ে নাই, পড়েছে। কিছু একটা জিডি করতে হবে, তাও একজনকে বলছে ভাই তুমি একটু আমার সঙ্গে চলো, তুমি তো থানার লোকজনকে চেনো। এই যে জিনিসটা, এই যে মনস্তাত্ত্বিক যে বিষয়, এইটা কি দূর করে নিয়ে আসা, এই জিনিসটাকে হাসপাতালে যাওয়ার ক্ষেত্রে হয় না? তা তো হয় না। তো হাসপাতালের চেয়ে তো পুলিশ তো কম জরুরি না,
এটা আরো জরুরি, কারণ আমি তো মনে করি সমাজে দুইটা পেশা আছে যার নাকি সাধারণ মানুষের ডাইরেক্ট উপকার করতে পারে। একটা হলো ডাক্তার, আর একটা হলো পুলিশ। একদম তাৎক্ষণিক উপকার করতে পারে, কিন্তু তো তাৎক্ষণিক উপকার করার ক্ষেত্রে ওই জায়গায় যাচ্ছে, এই জায়গায় যাচ্ছে না। কিন্তু এই দূরত্বটা কিন্তু এটা নতুন যারা পুলিশ এখন আছেন এদের সৃষ্ট তা না, এটা আগের থেকে তৈরি হয়ে আছে। যে কথা আপনি বললেন, পুলিশ গেলে গ্রাম খালি না হয়ে গেলে পুলিশ হলাম কেন, তাই না? তো ওটা তো একটা ব্যাপার আছে। বাট আমার কোশ্চেনটা হলো কি, এই যে কমিউনিটি পুলিশিং আপনি করছেন, এর মূল যে আপনার লক্ষ্যটা, মূল যে মানে আপনার অর্জনটা, সেটা তো তখনই সম্ভব হবে যখন নাকি দূরত্বটা কমে যাবে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের, এবং এই দূরত্বটা কমানোর জন্যই কিন্তু এদেরকে নেওয়া হচ্ছে। এটাই তো মূল লক্ষ্য। তো সেইটা অর্জন একদম হচ্ছে না তা না। ওই যে আমার বললাম, আমি এই ছোটোবেলায় আমরা একটা শুনতাম, একটা আপনার পেশাই ছিল, একটা গ্রুপ ছিল, তাদেরকে বলা হতো কি থানার দালাল। থানার একটা দালাল ছিল, তারা থানায় যে এই মেনটেনেন্স করতো। তো এখন কমিউনিটি পুলিশের মাধ্যমে আমরা কি থানার দালাল বাড়াচ্ছি, না থানার দালাল এই শব্দটাকে বিলুপ্ত করতে চাচ্ছি? এটা হলো চ্যালেঞ্জ এখন। আমার ধারণা যারা এটা শুরু করেছেন তারা ওই বিলুপ্ত করার জন্য শুরু করেছেন, যে দালাল আর লাগবে না। এই লোকগুলি পুলিশের যে পুলিশিংয়ের যে মন মানসিকতা, সেটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা মানুষ নিজেই পুলিশ। পুলিশ মানে কি, একজনকে মারা তা তো নয়। পুলিশ মানে একটা অপরাধ থেকে বিরত রাখা, অথবা আইনটাকে প্রয়োগ করা। সরকারের যে আইনটা, যে কথাটা উনি বললেন, যে সালিশ কিন্তু আপনি সব জায়গায় সমঝোতা করতে পারবেন না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার থামতে হবে, সেটাও পুলিশই বলে দিবে আপনি কোথায় থামতে হবে। এই বিষয়গুলো জানা, তো এটা জানার জন্য আমি যেটা মনে করি পার্সোনালি, প্রত্যেকটা পেশাকে কিন্তু একত্র করতে হবে। যেমন ধরেন এই কমিউনিটি পুলিশিংয়ে ওনারা যে কমিটি করছেন, সেই কমিটিতে আমি মনে করি সোসাইটির শিক্ষকদের আনতে হবে, কেবল পলিটিক্যাল লিডারদের না, শিক্ষকদের আনতে হবে, ডাক্তারকে আনতে হবে, যারা নাকি সাধারণ মানুষের কাছাকাছি যান তাদেরকে আনতে হবে। তাহলেই কিন্তু দেখেন একটা এলাকায় যখন কোনো ঝামেলা হয়, সে কিন্তু মাস্টার সাহেবরে খুঁজে, সে মনে করে এই লোকটার কাছে গেলে একটু সমাধান পাওয়া যাবে। তো এই সমস্ত লোকগুলিকে কি একত্রিত করা যাচ্ছে? যদি যায় তাহলে তার সুফলকে আমরা দেখতে পাচ্ছি। দিনে দিনে সময় কিন্তু কম যায়নি, 2 দশকের উপরে হয়ে গেছে। 2 দশকে কি আমরা খুব একটা সুফল পেয়েছি? আমরা কি টের পেয়েছি যে 90-এর আগে যা পুলিশ ছিল এখন পুলিশ চেঞ্জ হয়ে গেছে, অথবা অপরাধ কমেছে? এই জিনিসগুলো কিন্তু এই সমস্ত প্রাপ্তির উপর নির্ভর করবে। শুনে আসি, আমার মধ্যে একটু শেষের দিকে আছি, আমার মনে হয় আপনার কথাগুলো আমরা শুনবো। সেই সাথে সাথে আমার আর একটা জিনিস জানার ইচ্ছা, যে এই কমিউনিটি পুলিশের জন্য কি টোটাল পুলিশ ব্যবস্থারই কোনো পরিবর্তন হয়ে যাবে? বিষয়টি কি এরকম? মানে যে পুলিশিংটা এখন আমরা দেখি, এই কমিউনিটি পুলিশিংয়ের তৎপরতা যখন আরও বাড়বে, তাহলে কি আমরা যে পুলিশিংটা, নর্মাল পুলিশিং যেটা, সেটার কি কোনো চেঞ্জ হবে কিনা? আমার মনে হয় না যে আমি প্রশ্নটা বুঝতে পারছি কিনা। বুঝতে পেরেছে। তার আগে প্রশ্নের একটা জবাব দিয়ে দিই, যে যেটা বলছেন আসলে খুব ইম্পর্টেন্ট, এটা যে থানা টাউট, যে থানা টাউট যেটা হচ্ছে, যে থানায় যাওয়ার জন্য গ্রামে আপনার কিছু লোক থাকে যারা থানায় পরিচিত, এইটা বলে এলাকার লোকদেরকে বিভ্রান্ত করে। আলটিমেটলি কিন্তু দেখেন যে এই যে আমরা বিট পুলিশিং এর মাধ্যমে কিন্তু এখন এই যে 6462টা জায়গায় যখন পুলিশ অন্তত একটা সময় দিয়ে বসতেছে, সারাদিন সে বসছে না, হয়তো যেদিন হাটবার সেদিন সে বলে 3 ঘন্টা বসবে। এইটাতে যে জিনিসটা হচ্ছে কি, পুলিশ কিন্তু আরো ডিসেন্ট্রালাইজ ওয়েতে জনগণের কাছে পৌঁছে গেল। এখন যার সমস্যা সে সরাসরি আসতে পারবে, তার ফলে যে জিনিসটা হবে, যে এই যে টাউট সিস্টেমটা, এটা কিন্তু মাঝখানে পড়ে যাবে, তার আর প্রয়োজন নাই। তো এইটার জন্যই কিন্তু আসলে যেটা বলা হয়, যে একটা কাজ করতে গেলে কন্টিনিউয়াস রিসার্চ এবং এইটাকে অ্যানালাইসিস করে করা, এইটারই কিন্তু একটা বড় আউটপুট আমাদের বিট পুলিশিং। এই কমিউনিটি পুলিশিং থেকেও কিন্তু আরও আমরা আপনার একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমার এই পুলিশের সংখ্যা দিয়ে, আপনার এই পুলিশের সংখ্যা দিয়ে আমার 1,80,000 পুলিশ ওইখানে কিন্তু পৌঁছাচ্ছে, কিন্তু একটা সময় ধরে, হয়তো একদিন 3 ঘন্টা থাকবে, হাটের বারে হয়তো 6 ঘন্টা থাকলো, সে কিন্তু ওখান থেকে অনেক তাদের তথ্য নিয়ে আসলো, বা যেটাকে গ্রেভিয়াস মনে করলো তাদেরকে সাথে নিয়ে আসলো, মামলার জিনিস হলে সেটা নিয়ে চলে আসলো। পুলিশ সরাসরি ওখানে পৌঁছে যাওয়াতে যে সোসাইটির যেটা আকাঙ্ক্ষা ছিল, যে আপনার যেন এটার মাঝখানে কোনো টাউট তৈরি না হয়, সেটা থেকে কিন্তু বের হয়ে আসার একটা ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে। এখন যেটা যে চেষ্টা এটা আছে, আউটপুটটা কত, রেজাল্ট কতটুকু হবে, ফলাফল কত হবে, সেটা মেজারমেন্ট করবে আপনার সোসাইটি। আরেকটা যেটা বলছিলেন, যে এই
মানে ট্রেডিশনাল যে পুলিশিংটা হ্যাঁ, সেই traditional ব্যবস্থাটা policing-এর- চেঞ্জ হয়ে যাবে কিনা বা করতে হবে কিনা? পুলিশিং এর মধ্যে যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু আমরা যেটা হচ্ছে যে আমরা সিআরপিসি বিপিসি দ্বারা পরিচালিত হই এবং এইখানে যে জিনিসটা ওইখানেও কিন্তু আছে যে জনগণ পুলিশকে সহায়তা করবে 42 সিআরপিসি 43 45 46 এ সেইটার কিন্তু আলোকেই জনগণের এই সহায়তা নেওয়া হচ্ছে। জনগণের এই সহায়তা নেওয়াতে যে জিনিসটা হবে যে আমার ছোটখাটো ক্রাইম নিয়ে আমাকে আপনার খুব মানে বার্ডেন হতে হবে না। আরেকটা যেটা হলো যে রুট কজ অফ ক্রাইম যেটা বললাম, এই জায়গাগুলো কেন সোসাইটি কিন্তু সবসময় আপনার মনে করেন ক্রাইম প্রন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে ওই ক্রাইমগুলো যখন কমে আসবে তখন যেটা হবে কি যে আমার পুলিশিংয়ে নর্মাল পুলিশিংয়ের উপরে চাপ কমে আসবে এবং চাপ কমে আসলে যেটা হচ্ছে যে সংখ্যা না বাড়িয়ে এই পুলিশিংকে দিয়ে আমরা 2041 সালের পুলিশিং করতে পারবো। তো যদি এই ধরনের আপনার ওই নতুন নতুন উপাঙ্গ তৈরি না হয় এবং এইটাকেই ঠেকানোর জন্য এই কমিউনিটি পুলিশিং, এবং সেটাতে যেটা হবে যে সোসাইটি আপনার একটা যেটা বললাম ফেয়ার অফ ক্রাইমটা কমে আসবে এবং ফেয়ার অফ ক্রাইম কমে আসলে এই সোসাইটিতে মানুষ কিন্তু শান্তিতে বসবাস করতে পারবে। জি, আমরা একদম শেষের দিকে আছি, একেবারেই অল্প কিছু সময়, 1-1.5 মিনিট যদি বলি যে একেবারেই আপনার এই মানে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মূল প্রতিপাদ্যর পাশাপাশি জনগণের কাছে আপনার কোনো কথা আছে কিনা, যে কমিউনিটি পুলিশিংকে সাহায্য করা অথবা মানে কিভাবে এটাকে করবে? শেষ কথা আমরা শুনতে চাই আপনার কাছ থেকে কমিউনিটি পুলিশিং নিয়ে। কমিউনিটি পুলিশিং এর আপনার আমরা প্রত্যেক বছর এই কমিউনিটি পুলিশিং ডেটা আপনার উদযাপন করি এবং এইটার মধ্যে যে জিনিসটা হচ্ছে যে আপনার জনগণকে পুলিশের আরো কাছে নিয়ে আসা এবং যেই মেসেজটা যে আপনাদের সাথে আলোচনায় আপনারাও যেটা দেখলেন যে আপনার অনেক মেসেজ কিন্তু আপনার জনগণের একেবারে দোরগোড়া পর্যন্ত পৌঁছায় না। তো এই বিষয়টা জানার জন্য যে পুলিশ এখন যতটা ওপেন এবং সমাজের যত কাছাকাছি যাচ্ছে এবং তাদেরও যে সমস্ত আপনার সমস্যা সেগুলো নিয়ে আমরা যেটা বললাম যে আমাদের বিটগুলোতে তারা আসতে পারে এবং আপনার এই আমাদের যে কমিটিগুলো আছে তারাও আপনার মনে করেন প্রবলেম ওরিয়েন্টেড যে ছোটোখাটো যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যাগুলো আমাদের কমিউনিটি পুলিশিং অফিসার যারা থাকে তাদের সাথে যোগাযোগ করে তারাই অনেক ক্ষেত্রে সমাধান করে ফেলতে পারেন এবং সমাধান করার সময় কি কি অসুবিধায় পড়ছেন তারা সেই জিনিসগুলো জানালে আমরা যেই সমাজ আমরা চাচ্ছি যে সামনের দিনে আপনার একটা উন্নত বিশ্বের সাথে কম্পিট করে যে 2041 সালে যে পুলিশিংয়ের কথা বলি আমরা সেই পুলিশিংয়ের অবস্থানে যেমন পৌঁছাতে পারবো ঠিক একইভাবে সমাজটাও সেরকম একটা শান্তিপূর্ণ অবস্থানে পৌঁছাবে। জি, আমাদের সকলেরই সেই প্রত্যাশা। মাসুদ কামাল, হাতে আমার আর সময় নেই, আমি আরেকটু আপনাকে সময় দিতে পারলে ভালো হতো। আমার মনে হয় এই অনুষ্ঠানে কষ্ট স্বীকার করে আসার জন্য জনাব মাসুদ কামাল, জনাব আতিকুল ইসলাম, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।